নমস্কার। যাত্রা আরম্ভ পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা, দয়া করে ঘোষণাগুলি মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে মাইকে চোখগুলি বাঁধা রয়েছে সেগুলোকেও এদিক ওদিক ঘোরাবেন না বা হেলান দিয়ে বসবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে বা আমাদের যাত্রা শোনাতে অসুবিধা হতে পারে। কমিটির দাদা ভাইদের উদ্দেশ্যে বলি, দয়া করে আপনাদের আমাদের যাত্রা চলাকালীন আমাদের প্রচার বাইকটা ব্যবহার করবেন না, তাতে আমাদের গিন্ডুমে এসে ম্যানেজার বাবুর সঙ্গে দেখা করবেন। আমাদের নাটক চলাকালীন নাটকের প্রয়োজনে কখনো মঞ্চের আলো জ্বলবে, আবার কখনো মঞ্চের আলো নিভবে, তা নিয়ে কেউ হইচই করবেন না বা লেজার লাইট মঞ্চের উপর ফেলবেন না। শুধু দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলি, আমাদের নাটকের শেষ দৃশ্যে শেষ সংলাপ না হওয়া পর্যন্ত আপনারা কেউ নিজ নিজ আসন পরিত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ করলাম। একটি বিশেষ ঘোষণা, ময়না যাত্রা বুকিং সেন্টার, প্রোপাইটার অলোক কুমার প্রামাণিক, ময়না বাস স্ট্যান্ড, ময়না, পূর্ব মেদিনীপুর। আমাদের বন্ধু মহলপেরা বায়না করার জন্য যোগাযোগ করুন। ময়না যাত্রা বুকিং সেন্টার, অলোক কুমার প্রামাণিক, ময়না বাস স্ট্যান্ড। মোবাইল নাম্বার 9932764795। ঘোষণাগুলি শেষ করলাম। ধন্যবাদ। পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মারো সারদা দেবীর রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা গান, নতুন সূর্য আলো দাও। রচনা ডক্টর অরূপ ঘোষ, নির্দেশনায় মণিরাজ ব্যানার্জি, সহ নির্দেশনায়, সম্পাদনায় ও নৃত্যে মৌ ব্যানার্জি, সুর প্রচলিত, আবহ মাস্টার হিমাংশু, মিস্টার বাবু ও বনবিহারী বাবু, আলো ধ্বনি সৃজন সাউন্ড, নিয়ন্ত্রণে সুকুমার, মানস ও কুমার উত্তম, দল ম্যানেজার মিস্টার বাবু ও সুশান্ত। এবার তাহলে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1427 বঙ্গাব্দের সেরা সামাজিক যাত্রাপালা গান, ঈশ্বর বঙ্কিমচন্দ্র দলে প্রতিষ্ঠিত, মা বাসন্তী ও অরিজিতা নিবেদিত, তরুণ কুমার দলে প্রযোজিত, মা কালী এবং মা নাচিন্দা ও হিজলি বাবার আশীর্বাদ ধন্য নিউ বন্ধু মহলপেরা পরিবেশিত, অপ্রতিদ্বন্দ্বী গায়িকা নায়িকা মৌ ব্যানার্জি, চিত্র মঞ্চ দূরদর্শনের গায়ক নায়ক কুমার উত্তম, গ্ল্যামার কুইন মিস প্রিয়াঙ্কা, গায়ক নায়ক কুমার দিব্যেন্দু, প্রতিভাময়ী মধুমিতা চক্রবর্তী, গায়ক নায়ক রাহুল চ্যাটার্জি, সজল মণ্ডল, মিস পাপিয়া, অমর চক্রবর্তী, নিশিবাবু, মিস মায়া, মিস রমা ও সুশান্ত বাবু, এবং নরম মনের গরম ভিলেন এই হাসান অভিনীত বিশ্ব জুড়ে করোনা ত্রাস, ঘরে ফিরছে না লাশ, চারিদিকে চিৎকার, বাঁচাও বাঁচাও, আর নয় এবার আধার শরীরে নতুন সূর্য আলো দাও, নতুন সূর্য আলো দাও, নতুন সূর্য আলো দাও। নতুন সূর্যের আলো বোধহয় আমরা দেখতে পাবো না। আমি ঠিকই বলছি। সেই ফুলের রহস্য আজও আমরা উদ্ঘাটন করতে পারিনি। জানো না, নেতা মন্ত্রী প্রশাসন ওর কেনা, তবু আমি বলছি চিনতে পারবে না, চিনতে পারবে না আমাদের মতো সংবাদ মাধ্যমকে। তাই তো করোনা ভাইরাসের তাণ্ডবকে উপেক্ষা করে প্রায় 1 বছর ধরে ছুটছি আসল সত্যটা জানার জন্য। আজও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি ওই বিশেষ চ্যানেলের জন্য। ওই তো রিসিভ চ্যানেল আসছে, দেখা যাক নতুন প্রভাতে সূর্যের আলো পাওয়া যায় কি না। নতুন সূর্যের আলো তোমরা দেখতে পাবে না, তোমরা দেখবে কাল রাত্রি, কারণ আমি নিষেধ সান্নাল। আমি মাছ মাংস খাই না, কিন্তু বেছাড়া যে আমার রাতে ঘুম আসে না। কথা মনে পড়লেই রূপ যৌবন আমার চোখের সামনে ভাসে, সারা শরীরে জ্বলে আমার কামনার আগুন। যতদিন না ওর যৌবনের কথাতে আমি আগুন ধরিয়ে দিতে পারি, আমার শান্তি নেই। এই কামনার জ্বালাই বুঝি নীলপরি ফুলসজ্জার ঘরে আপনি গিয়েছিলেন? এই না না না, কে বলেছে সব বাজে কথা তোমাদেরকে? বলছে আপনার চোখ মুখের প্রতিচ্ছবি, বিতমানা দুর্বল কণ্ঠস্বর। ওই না তো না। আমি ভয় পাবো কেন? আরে বাবা, আমি ভীতই বা হতে যাবো কেন? কারণ আপনার শেষ সময় ঘনিয়ে আসছে। সমস্ত মিডিয়া যেভাবে আপনার পিছু নিয়েছে, প্রশাসন এবার আপনার বিপক্ষে, আর ওদিকে নীলপরি প্রতিশোধের নেশায় মত্ত। এবার আপনার দিন শেষ। শেষ?
আরে শেষ আমি হব না, বরং করবে ওদের লাশ। আমি করোনা ভাইরাস। প্রথমে সর্দি, তারপর কাশি, শ্বাসকষ্ট, সব শেষে জীবনটাই নষ্ট। বাবু, করোনা ভাইরাসের ভ্যাকসিন একদিন বেরোবেই। করোনা ভ্যাকসিন একদিন বেরোবেই। বোকা, বড্ড বোকা, কিচ্ছু বোঝে না। আরে বাবা, এই বিশ্বে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, তারা এমন পরমাণু বোমা তৈরি করেছে, মানুষ তো দূরের কথা, এক একটা দেশকে ওরা ধ্বংস করে দেবে। প্রায় 1 বছর হতে চললো, কেউ কি পেরেছে করোনার ওষুধ তৈরি করতে? পেরেছে ডেঙ্গির হাত থেকে বাঁচতে, মশা মারতে? গবেষণা চলছে, হয়তো কোনোদিন ওষুধ বেরোবেই, কিন্তু আপনি কি পারবেন নিজেকে বাঁচাতে? তাই বলছি, বলুন না সেদিন নীলপরীর ফুলসজ্জা রাতে কি ঘটনা ঘটেছিল? কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আমি প্রায় 1 বছর ধরে লক্ষ্য করছি এই একই প্রশ্ন, আপনি বারবার আমাকে কেন করছেন? কারণ নীলপরি সম্বন্ধে জানতে জানতে বুঝতে পেরেছি কখনোই নীলবাবু খুন করতে পারেন না। সেটা আদালত প্রমাণ করবে। তাছাড়া তো আপনারা সামান্য সাংবাদিক, কেন আপনারা আপনাদের সীমা লঙ্ঘন করছেন? কারণ পেশায় সাংবাদিকতা করলেও নাটক লেখা আমাদের নেশা। তাই সেদিনের খুনের ঘটনার পর থেকেই সাংবাদিকতা করতে করতে পেয়েছি কয়েকটি বিশেষ চরিত্র, যাদের মধ্যে নীলপরীর জীবনী আমায় ব্যথিত করেছে। সেদিনের সেই আসল সত্যটা না জানতে পারলে আমাদের লেখা যে অপূর্ণ রয়ে যাবে। তাই বলছি, প্লিজ প্লিজ বলুন না। বলুন না, সত্যি কি আপনি ওদের ফুলসজ্জার রাতে গিয়েছিলেন? তার আগে আপনি বলুন তো, আসল সত্যটা জানার পর আপনার হাতটা কেঁপে উঠবে না তো? থেমে যাবে না তো আপনার হাতের কলম? সত্য কথা লিখতে আমাদের কোনোদিন হাত কাঁপেনি। তাছাড়া আমাদের লেখা নাটকে আপনি হবেন এক বিশেষ চরিত্র। বেশ, তাহলে শুনুন, আজ পর্যন্ত আমি যে কথা কোনোদিন কাউকে বলিনি, এমনকি যে নিজের নিঃশ্বাসকে পর্যন্ত কোনোদিন বিশ্বাস করেননি, আজ প্রথম আপনাদেরকে বিশ্বাস করে আমি বলবো আমার জীবনের বেশ কিছু কথা। মাননীয় দর্শকবৃন্দ, নিশীথ বাবুর কথা শুনতে শুনতে আমি আপনাদের শোনাবো নীলপরীর 1 বছরের জীবন কাহিনীর গল্প। না, এটা রূপকথার নীলপরীর জীবন কাহিনীর গল্প নয়, এটা সত্য সত্য ঘটনা। আমাদের নাটক হবে শেষ থেকে শুরু। আপনারা মন দিয়ে শুনবেন আর আমার মতো প্রার্থনা করবেন, নতুন সূর্য আলো দাও। নিশীথ বাবু শুরু করুন। হ্যাঁ, আমি নিশ্চিত সান্নাল। আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খাই না, কিন্তু মেয়ে ছাড়া যে আমার রাতে ঘুম আসে না। সেই জন্যই তো ওই পরীর রূপে মোহিত হয়ে আমি ছদ্মবেশে ছুটে গিয়েছিলাম নীলপরীর ফুলসজ্জার ঘরে। এই কটা দিন যা পরিশ্রম গেল ওদের। কেন মা? পরে দিদি তো সরি, আজ থেকে তো বৌদি বলতে হবে। বৌদি তো সেই ছোটবেলা থেকে এই দিনটা অপেক্ষা করেছিল। আপনি আমাকে আশীর্বাদ করুন মা, আমি যেন আপনাদের বাড়ির যোগ্য বৌমা হয়ে উঠতে পারি। পারবি মা, পারবি, নিশ্চয়ই পারবি। তোর মতো লক্ষ্মী পয়মন্ত মেয়ে তল্লাটে আর কটা আছে শুনি। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা, তুই স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাক। ও শুধু স্বামী সন্তান নিয়ে সুখে থাকলেই হবে? তুমি আর আমি বুঝি বানের জলে ভেসে এসেছি? আচ্ছা মা, তুমি না এদেরকে এগর থেকে তাড়াবে বলে এসেছিলে, এখন দেখছি নতুন বৌমা পেয়ে নিজেই গল্পে মেতে উঠেছো। বেশ করবো, মেতে উঠবো, বেশ করবো, মেতে উঠবো। আমার 7টা নয়, 5টা নয়, একটা
একটা মাত্র বৌমা, কি সুন্দর লাগছে তোকে, ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। শোন, তুই আমার সঙ্গে আয়, ছিটকিনোটা দিয়ে দিবি। আয় আয়, চল চল। পাকে পড়লে বাবা এক দুই তিন না চার পাঁচ ছয় না সাথী পাকে পড়লে বাবা। কি ভাবছে পরি? ভাবছি দুটি হৃদয়ের মাঝে একটাই কথা আছে, সেই কথার একটাই সুর, সেই সুরে গেয়ে উঠি ভালোবাসি, সেই গান বড় সুমধুর। এরই নাম প্রেম প্রভু, এরই নাম প্রেম। যে প্রেম বোঝে কজন, যেখানে শরীর নেই আত্মা সহবাসে ঘটে যায় মধুর মিলন। কিন্তু আমার ভীষণ ভয় হয় জানো। আচ্ছা, তুমি আবার কখনো আমাকে ভুলে যাবে না তো? কি বলছো? ঠিকই বলছি। আসলে আমি আমার কপালটা কি বুঝি। সেই কোন ছেলেবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, দাদা বৌদির কাছে আমি মানুষ হয়েছি। তারপরে একদিন আমি তোমার সঙ্গে দেখা হলো, সেই প্রথম দিন থেকে আমি তোমায় ভালোবেসে ফেললাম। যদিও তুমিও আমাকে ভালোবেসেছো, তবু আমার ভীষণ ভয় হয়। আচ্ছা বলো না, তুমি কোনোদিনও আমায় ভুলে যাবে না তো? ঠিক এমনি করে সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে তো? আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি পরি, সারা জীবন তোমাকে ঠিক এমনি করেই ভালোবেসে যাবো। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। হাজিরি দয়ে ভালো বেশি 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 লিখে দিদি নাম তুমি এসে 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 আজ হৃদয়ে ভালো বেশি লিখে দিদি নাম তুমি এসে যেন হৃদয়ে তুমি ভরে দিলে মন তুমি এসে। শেষ না হয় ডেকে নাও আরো কাছে এসে, ডেকে নাও তুমি ভালোবেসে, আজ হৃদয়ে ভালোবেসে, লিখে দিলে নাম তুমি এসে। নীলদা, নীলদা, একটিবার দরজা খোলো। নীলদা, একটিবার দরজাটা খোলো। আরে বাবা, কে একজন ডাকছে, যাও না, যে দরজাটা খুলে দাও। ক্ষমা করো, ক্ষমা করো নীলদা। তোমাকে ডিস্টার্ব করাটা ঠিক হয়নি, কিন্তু কি করবো বলো? তুমি সারাই গায়ের মানুষের কাছে আর কে আছে? এতদিন গায়ে আপদে বিপদে তুমি তো প্রত্যেকটা মানুষের পাশেই দাঁড়িয়েছো। না না, সেটা কোনো বড় কথা নয়। বিপদে মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের কর্তব্য, কিন্তু এত রাতে কেন এসেছে সেটা বলো। আর বলো না, বিপদের উপর বিপদ। এই যে ইনি আমার মেসোমশাই, মেয়েকে নিয়ে আজ দুদিন হলো আমার বাড়িতে এসেছে। হঠাৎ পেটের যন্ত্রণা, ওষুধ ইঞ্জেকশন দিয়ে কিছুতেই কমছে না, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর তুমি তো জানো আমি মুখ্য মানুষ। কিন্তু কোনো কিন্তু নয় বাবু, আপনি না গেলে মেয়েটা আমার হয়তো এতক্ষণ মরে যাবে বাবু, আপনি তাড়াতাড়ি যান। ও কি হলো, আপনার শরীর খারাপ লাগছে নাকি? ওনার আবার হাঁপের রোগ আছে, এটুকু এসেই হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছি বাবু, হাঁপিয়ে গেছি। কিছুক্ষণ এখানে বিশ্রাম নিলেই আমার সব ঠিক হয়ে যাবে, আপনি তাড়াতাড়ি যান বাবু।
কিন্তু এত রাতে আজকের দিনে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনি কেমন কথা বলছেন বাবু? আপনি না গেলে সবার সামনে ছটফট করতে করতে মেয়েটা না না না, আপনার মেয়ের কিচ্ছু হবে না, নীল যাবে। এ তুমি কি বলছো নীল? এ তুমি কি বলছো? সারা গ্রামের মানুষ তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে, আর তুমি যাবে না বললে হবে? না প্লিজ যাও, যাও নীল, তুমি যাও। থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ। তোমার মুখে আমি ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম, যে শুধু নিজের কথা নয়, সমস্ত গায়ে মানুষের কথা ভাবে। এই চলো, আমি যাবো। আপনারা ততক্ষণ যান বাবু, হাতটা বড্ড বেড়ে গেছে। ঠিক আছে, তুমি এখানে একটু, আমি নীলদাকে ফিরিয়ে দিতে এসে সঙ্গে করে নিয়ে যাবো, কেমন? চলো চলো নীলদা, দাদা চলো। সাবধানে থেকো। বলছিলাম কি, আপনি একটু বাইরে গিয়ে বসুন, কারণ আমি এবার দরজাটা বন্ধ করব। দরজাটা বন্ধ করলে তোমার গায়ের গন্ধটা শুকবো কেমন করে? কে আপনি? আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খাই না। মেয়েদের গন্ধ ছাড়া যে আমি থাকতে পারি না, এই জন্যই তো তোমার ফুলসজ্জার ঘরে আমি। ও, তুই তাহলে সেই নির্লজ্জ শয়তানটা? সেদিন আমার পিছনে লাগবার জন্য তোর গালে আমি চড় মারলাম, আর এত তাড়াতাড়ি তুই সেটা ভুলে গেলি? আরে ভুলিনি বলেই তো তোর যৌবনের দম্ভ মিষ্টি যৌবনটাকে আমি আজ খেতে এসেছি। তাই বুঝি? তা হজম করতে পারবি তো? হ্যাঁ নিশ্চয়। বেশ, তাহলে খোল। বলছিলাম কি, আরে আরে, তোর নয় আমারটা। বলছি কোনটা থেকে শুরু করব? প্রথম পায়ের জুতোটা থেকেই শুরু। আমাকে অপমান? তবে রে, এই! খবরদার, এক পাও এগোবি না। পাও এগোলে জুতো খুলে তোর মুখটাই আমি ভেঙে দেবো। জুতো মেরে তোর মুখটা না ভাঙলে তোর এই লালসার জিভটা লক লক করে আবার অন্য কোনো মেয়ের দিকে তাকাবে। জুতো মেরে তোর বিষ দাঁতগুলো না ভাঙলে ওই দাঁত দিয়ে তুই আবার অন্য কোনো মেয়েকে কামড়াবি। তাই আজ আমি তোর হাতে মার খেতে আসিনি, এসেছি তোর নরম হাতে একটু আদর খেতে। আদর নয় রে, আদর নয়, তোকে আমি বাঁদর নাচ নাচাবো। এই বাঁদর হয়ে আমি নাচবো না রে, বরং বাঘ হয়ে তোর মতো হরিণের বুকে আমি ঠিক এই ভুল বলছিস, তুই নিজেকে বাঘ ভাবছিস। তুই বাঘ নয়, তুই হলি সামান্য বেড়াল। একটা কথা মনে রাখবি, বেড়ালের নখ গজালে বেড়াল কিন্তু কখনো বাঘ হতে পারে না। বাহ, তোর কথাটা একদম খাঁটি। বেশ তো, সেটাই যখন বুঝতে পেরেছিস, তখন এখানে দাঁড়িয়ে দাঁত কপাটে খুলে না এসে এখান থেকে কেটে পড়। আমাকে তুই যত খুশি অপমান কর, তোর ঘরে যখন আমি ঢুকে পড়েছি, আজ আমি হব তোর বর। ঝড় দেখেছিস? ঝড়, কাল বৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়বো তোর বুকে। তারপরে তোর সাজানো স্বপ্নটাকে আমি ভেঙে চুরমার করে দেবো। বাস্তবটাকে চিনতে ভুল করে তোদের মতো মেয়েরা। চিনতে ভুল করিনি রে, চিনতে ভুল করিনি। আমরা বাস্তবটাকে মেনে ভুল করেছি। আর তাই যদি প্রতিবাদ না করতাম, তাহলে 3 বছরের শিশুকন্যা থেকে শুরু করে বৃদ্ধা সন্ন্যাসীকে পর্যন্ত আজ ধর্ষিতা হতো না। প্রতিবাদ যদি করতাম, তাহলে দিকে দিকে বধূ নির্যাতন, নারী নির্যাতন হতো না। তোর মতো শয়তান আমার ঘরে ঢোকা তো দূরের কথা, আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস পর্যন্ত পেত না। এই শোন না, তোর ঘরের মধ্যে আমি যখন ঢুকেই পড়েছি, চল না দুজনে গিয়ে শুয়ে পড়ি। তোর মা ঠাকুর আর কেউ আসবে না রে, কেউ আসবে না। এই বাড়িতে ঢোকার আগেই আমি আমার সন্দেহ তাহলে ঠিক, ভুল করে মোবাইলটা ফেলে রেখে না গেলে আমি জানি না। না জানলে হবে কি করে? তুই যা অন্যায় করেছিস, গীতা পাঠ তোকে করতেই যাবে। বেশ, তুই তাহলে হরিনাম কর, তোকে আমি খোল বানিয়ে। আমি পারবো না। কেন এইভাবে মরতে চাইছিস না কেন রে? ও, বুঝতে পেরেছি, এইভাবে তুই মরতে চাইছিস না তো। ঠিক আছে, তুই একটা কাজ কর, আমি বরং তোকে ওই ব্রয়লার মুরগির মতো কেটে কেটে কুচি কুচি করে ওই শিয়াল কুত্তাকে রাস্তায় ফেলে খাওয়াবো। না, আমি তোমাদের কাছে জোরহাত করছি, আমাকে এইভাবে মেরো না। তাহলে কিভাবে মরতে চাস? ওঠ। বেশ, তাহলে এক কাজ কর, তোর এই নির্লজ্জ গায়ের চামড়াটা আমি ছাড়িয়ে ফেলি, আর তারপরে লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিই। তুই লাফাবি আর মেয়েদের স্বপ্ন দেখবি। এই, আমি লাফাবো না রে,
বরং এই ঘরের মেঝোতে লাফাবে তোর মৃতদেহটা, তারপর তোকে মেরে এবার তোকে কে বাঁচাবে? ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আজকে তুমি এরকম খুন খারাপি করো না, ছেড়ে দাও। না, ওকে ছেড়ে দিলে কোনোদিন বন্ধ হবে না বাংলার বুকে ধর্ষণ। ওকে ছেড়ে দিলে কোনোদিন স্বাধীনভাবে ঘুরতে পারবে না। তাই ওকে জানি। নোটা, এই নোটা আমাকে বাঁচাতে গিয়ে তুই এইভাবে তো নিজের জীবন দিয়ে দিলি ভাই। তবে তুই চিন্তা করিস না, তোর মৃত্যুর প্রতিশোধ নিতে প্রয়োজন হলে আমি ওদের দুজনকে ফাঁসিতে ঝোলাবো। তাই এখনই আমি ছুটে চললাম থানায়। Yes! আমি নসিব সান্নাল। আমি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিচ্ছু খাই, কিন্তু মেয়ে ছাড়া যে আমার রাতে ঘুম আসে না রে। সেই জন্যই তো খুন, ধর্ষণ, রাহাজানি, রাজনীতি এগুলো আমার শরীরের এক একটা অঙ্গ। এই লাশটাকে আজ আমি করব আমার তুরুপের তাজ। ওরে, আমি যে করোনা ভাইরাস। তুমি কি করলে? হ্যাঁ, তুমি কি করলে? ক্রোধের বশে মানুষটাকে তুমি খুন করলে। না, আমি তো ওকে মারতে চাইনি পরি। আমি তো তোমার সম্মান বাঁচাতে ওই জানোয়ারটাকে মারতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু এখন কি হবে পরি? সবাই যে আমাকে খুনি বলবে, খুনের দায় আমার যে ফাঁসি হয়ে যাবে। না না না, স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য কোনো স্বামী যদি খুন করেই থাকে, তাহলে তার সাজা নিশ্চয়ই এত বড় ভয়ানক হতে পারে না। তুমি এই দেশের আইন সম্বন্ধে কিচ্ছু জানো না পরি। মানি না ওই আইন। যে আইন মেয়েদের ইজ্জত রক্ষা করতে পারে না, সেই আইন রেখে কি লাভ? তোমার সব কথা আদালত অনুমতি করবে না। দরকার নেই, দরকার নেই, আদালতকে মানতে হবে না। আদালত তো নিজেই চোখে কালো কাপড় বেঁধে রয়েছে, সেই জন্য ওই কালো কাপড়টা খুলে ফেলা দরকার। কিন্তু এখন কি হবে পরি? যখন তখন পুলিশ আসতে পারে, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি আর ভাবতে পারছি না কি করবো। না না, তোমাকে কিছু ভাবতে হবে না, তোমাকে কিছু ভাবি না। আমি আমি হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। আমরা বরং একটা কাজ করি। ওই নিশীথ সান্যাল থানায় গেছে, এক্ষুনি ঘুষ দিয়ে পুলিশকে এখানে নিয়ে আসবে। আমরা সত্যি মিথ্যেটা কোনোদিনও যাচাই করে প্রমাণ করাতে পারবো না। তার চেয়ে চলো এখান থেকে আমরা অনেক দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ জানবে না, চিনবে না। হয়তো পুলিশ আসছে, পুলিশের চোখে ধুলে দিয়ে আমরা পালিয়ে যাই অনেক দূরে। এ তো সত্যি খুন আছে। কিন্তু খুন করলো কে? দেখে তো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, ফুলসজ্জার ঘর। বর কোনে বা গেল কোথায়? আচ্ছা, আমি একটা কথা ভাবতে পারছি না মিমি, আমাদের ফোন করলো কে? ঠিক, ওই ফোন নাম্বার ধরে জানতে হবে কে ওই ব্যক্তি। উনি কি এই খুনে যুক্ত নাকি বর কোনে? বর কোনে বা খুন করলো কেন? তাছাড়া এই ব্যক্তি বা এখানে এসেছিল কেন? তবে কি নতুন বউয়ের সাথে এই ছেলেটা কোনো অবৈধ সম্পর্ক ছিল? না না, রহস্যের ধাঁধায় আমরা দুজনেই ধাঁধিয়ে যাচ্ছি। সেই রহস্য উন্মোচন করতে আমাদের খুঁজতে হবে ওই বর কোনেকে। ঘুম হলো না। গতকাল সারা রাত বিছানায় ছটফট করেছি, ঘুম কেড়ে নিয়েছে পরি। আর নেবে নাই বা কেন? সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি আমার ছোট বোন পরীকে। বিয়ে হয়ে চলে গেল, বাড়িটা একেবারে ফাঁকা। এতক্ষণে চা নিয়ে এসে বলতো, এই নাও তোমার চা। ঠিক ঠিক এই কথাটাই বলতো। আজ তুমি এসে বললেও তোমার মুখের সে মিষ্টতা নেই, মাধুর্যতা নেই। আসলে তুমি বোনের প্রতি ভালোবাসায় বিভোর, তাই এই কথা বলছো। কেন তুমি তার কথা ভেবে নিজেকে এত কষ্ট পাচ্ছ? শুধু আমি পাচ্ছি, তুমি পাচ্ছ না? না না, আমি তার কে? মা, বউ
করেছো তুমি মায়ের আঁচল দিয়ে। সন্তানের স্নেহ মমতা লুকিয়ে রাখা যায় রাখি, সন্তানের দুঃখের চোখের জল মোছা যায়, ঢেকে রাখা যায় না। তাই তুমি তোমার চোখের জল মুছে ফেললেও চোখের জলের দাগ দিয়ে আমার কাছে ধরা পড়ে গেছে রাখি। পারলো না, এই রাখি তোমার চোখে ফাঁকি দিতে পারলো না। ভেবেছিলাম আমি শক্ত না হলে ও আরো ভেঙে পড়বে। আর তাছাড়া মেয়েদের তো শ্বশুরবাড়ি একদিন যেতেই হবে, ঘরে থাকা সম্ভব নয়। সেই জন্যই বুঝি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আরে আপনারাই শাসক হলে আমার বাড়িতে আত্মীয়তার খাতির খেতে আসেনি, এসেছি আপনার বোনের পুরনো কীর্তিকলাপের কথা শুনতে। আপনারা এইসব কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারলেও বুঝিয়ে বলার পর না বোঝার ভান করবেন না তো, সাত দিয়ে মাছ টাকার চেষ্টা করবেন না তো। চেষ্টা করলেও ঢাকতে পারবে না মা, কারণ আজ এলাকার প্রতিটি মানুষ সেই কথাই বলছে। আরে এলাকার মানুষ কি বলছে আর আপনারা বা কি বলতে চাইছেন সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঢুকছে না? বলছে আপনার বোনের প্রেম থাকা সত্ত্বেও আমার ছেলের সাথে কেন বিয়ে দিয়েছিলেন? ছোট থেকে আমি আমার বোনকে মানুষ করেছি, আমার পরের কারোর সাথে প্রেম ছিল না। তাহলে ফুলসজ্জার ঘরে ছেলেটা ঢুকলো কেমন করে, আর কেনই বা হয়ে গেল খুন? হ্যাঁ খুন। এলাকার সমস্ত মানুষ তথা পুলিশের অনুমান ছেলেটার সাথে বৌদির সম্পর্ক ছিল, তাই বৌদি ছেলেটাকে ফুলসজ্জার ঘরে ঢুকতে দিয়েছিল। দাদার চোখে পড়ে যায়, দুজনের মধ্যে সংঘর্ষ হয়, ছেলেটা খুন হয়, পালিয়ে যায় দাদা বৌদি। চুপ করো, মিথ্যে দামায় বেজে উঠবে মানবিকতা বিবেকের যুদ্ধ, মহাভারতের ন্যায় রক্ত খেলায় মেতে উঠবে আত্মীয়তার সম্পর্ক। কেন মিথ্যে গল্প সাজাতে চাইছেন? মিথ্যে গল্প বলতে আসিনি আমরা, বরং চরম সত্যের বিপর্যয় ঘটিয়েছেন আপনারা। আর তার প্রমাণ আমার বাড়িতে রক্তাক্ত লাশ। খাস খবরে সেটাই বলবে। আমার বিশ্বাস এর ভেতরে লুকিয়ে আছে গভীর চক্রান্ত। চক্রান্ত নয়, এটা আপনাদের মনের বিভ্রান্ত, স্নেহ মায়া মমতার অন্ধবিশ্বাসের প্রতিফলন মাত্র। স্কুলের ছাত্র হিসেবে ভালোই ছিল আমার মেয়ে। রাজ্য সরকার তাকে পুরস্কারও দিয়েছিল। এই সমাজ দিয়েছে সাহসিকতা, দুর্বলতা ও সরলতার সার্টিফিকেট। তাহলে কেন এমন ঘটনা ঘটলো? সেটাই তো আমাদের মাথায় থোকা থোকা পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে লুকিয়ে রয়েছে কোনো গোপন রহস্য। রহস্যের গন্ধ শুকিয়ে আমাদের ভাবনাটা যে পাল্টাতে চাইছেন, সেটা মায়ের কাছে না হলেও আমার কাছে ভালোভাবেই পরিষ্কার। আমাদেরকে সন্দেহ করাটা তোমার ভুল আবিষ্কার। তাই আমাদের উপর অন্যায় অবিচার না করে আমাদের সবার বোঝা উচিত আসলে সেদিন সত্যি ঘটনাটা কি ঘটেছিল, কে ওই ছেলেটি, আর কেনই বা ঢুকলো ওই ফুলসজ্জার ঘরে। সেটা আপনার বোনকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবে। আমি আগে ভেবেছিলাম মায়েরা কোনো কিছু স্বীকার করবে না। চলে এসো। না, এখন আমরা এখান থেকে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, সত্য একদিন প্রকাশ পাবেই। আর সেদিন আপনার ওই বোনকে এই ঘরে সারা জীবনের জন্য বসিয়ে রাখতে হবে। আমার ঘরের দরজায় মাথা গলাতে আমি দেব না। ওরা কি সব বলে গেল? তবে কি আমাদের পরি? ভয় পেও না নাকি, তুমি ভয় পেও না। আমার স্থির বিশ্বাস পরি এই কাজ করতে পারে না। আমি নিজে পুলিশের কাছে যাব, আসল ঘটনা তদন্ত শুরু করব। তদন্ত শুরু হবে পরে, আগে বলুন নীলপরি কোথায়? ওদের আমি অ্যারেস্ট করব। সেটাই তো আপনারা করেন। কে দোষী, কি তার অপরাধ, এসব বিচার না করে একজন নিরপরাধীকে আপনারা অ্যারেস্ট করেন। তারপর কোর্টে তারিখের পর তারিখ দিয়ে সে যে নিরপরাধ সেটা প্রমাণ করতে সে বুড়ো হয়ে যায়। এটাই আমাদের ভারতের সংবিধান। সংবিধানের কোন পাতাতে লেখা আছে আমাকে কি একটু দেখাবেন স্যার, যে ঘুষ দিয়ে আইনি কেনা যায়? একটু কি দেখাবেন স্যার, ড্রাইভারের কাছ থেকে টাকা নিলে ওভারলোড গাড়ির ওজন কমে যায়? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। শুনতে চান না বলেই তো আপনারা শুনতে পান না ওই সব ড্রাইভারদের বুকের অব্যক্ত যন্ত্রণা, শুনতে পান না ওই সব ড্রাইভারের সন্তানের রোগ ও যন্ত্রণার কান্না। তাই অনুরোধ করছি স্যার, ওই ড্রাইভারের কাছ থেকে টাকা না নিয়ে ওই ড্রাইভারকে 100টা টাকা দিন। ওই অভাবী ড্রাইভার
ওই 100 টাকায় তার সন্তানের মুখের হাসি ফোটাবে, সৎ পথে গাড়ি চালাবে, চড়াই মাল বহন করবে না। আপনার সাহস তো কম নয়, আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছেন। দুঃসাহসী কথা দেখিয়ে আরো একটা কথা বলছি স্যার, ওই পাপের টাকায় সন্তানকে বেবি ফুড খাওয়াতে খাওয়াতে ওই সন্তান একদিন বিবেকহীন হয়ে বাপকে ভিকিরি করে বাঁচিয়ে রাখবে। শুনুন, কে কাকে ভিখারি করবে সেটা নীলপরীকে ধরার পরেই বুঝতে পারবে। এখন সত্যি করে বলুন, ওরা কোথায়? ঠিক নেই, কি বলতে কি বলে ফেলেছে। ওর কথাই রাগ করে আমাদের পরীকে শাস্তি দেবেন না। শাস্তি নয়, ওরা যা করেছে ওদের ফাঁসিতে ঝোলানো উচিত। এখনই এমন চুপ করলেন যে বেশ তো আদর্শের ফুলঝুরি ঝরাচ্ছিলেন, এবার আপনার নীতি আদর্শ দিয়ে বাঁচানো দেন। আপনারা তো শুধু পুলিশের দোষ দেখে এসেছেন, একবার কি তাকিয়ে দেখেছেন গভীর রাত্রে যখন মানুষ ঘুমোয় তখন মশার কামড় খেতে খেতে অতন্ত্র প্রহরীর মতো পুলিশ পাহারা দেয়? আপনারা তো শুধু টাকা নিতে দেখেন, একটিবার কি তলিয়ে দেখেছেন ওই টাকায় কাদের কালো হাতের থাবা বসে? যদি দেখতেন তাহলে সমস্ত দোষ পুলিশের উপর চাপিয়ে দিতেন না। আমি রমেন ঘোষ, ক্রিমিনালদের আমি খুলি পিঠের ছাপ, তাই আমার চোখকে কিছুটাই ফাঁকি দিতে পারবে না ওই নীলপরীও। যেমন করে হোক ওদের আমি খুঁজে বার করব, আর সেদিন বুঝবে পুলিশ কি জিনিস। এমন কঠিন কথাগুলো কেন বলতে গেলে? এখন কি হবে? আমাদেরকেও খুঁজতে হবে ওই নীলপরীকে। সত্যি যদি ওরা অপরাধ করে থাকে তাহলে আমি নিজেই শাস্তি দেব, আর যদি তার অন্যথা হয়, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, এই প্রভাত সেই অন্ধকারকে দূর করে নতুন সূর্যের আলো দেখাবে। এমনি ভাবে সারা জীবন আমাকে আঁকড়ে ধরে থাকবে তো? অরণ্য ছাড়া লতা কি কোনোদিন বাঁচতে পারে? বরং আমারই ভয় হয়, আমার মতো লতাকে অরণ্য তার বুকে সারা জীবন স্থান দেবে তো? ও লতা, এই লতা ছাড়া যে অরণ্য বড়ই বেমানান। তাছাড়া অরণ্য যে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। এ কথাই তো তুমি আবেগে বলছো। কোনোদিন যদি আমার চেয়ে ভালো সুন্দরী মেয়ে পেয়ে তাকে বিয়ে করে? না, ও কথা বলো না প্লিজ। ওটা শুনলে যে বুকটা আমার কেঁপে ওঠে, ভাবনার পাতাগুলো ওলট পালট হয়ে যায়। ভাবনার পাতার মতো ওলট পালট হয়ে যায় যদি আমাদের ভালোবাসার স্মৃতির পাতাগুলো। আমি আদর্শের সুতো দিয়ে স্মৃতির পাতাগুলোকে আবদ্ধ করে রেখে দেবো আমার পবিত্রতার অন্তরের তাকে। শয়তান মন যদি কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে পবিত্রতাকে নষ্ট করে? পারবে না, পারবে না লতা, পারবে না। আমি আমার ভালোবাসার সিন্ধুকে এমন ভাবে আবদ্ধ করে রেখে দেবো যে প্রলয়, বৃষ্টি, ভূমিকম্প সমস্ত পৃথিবীকে ধ্বংস করলেও তারা কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। লতা, কালে কালে হলো কি? পথে ঘাটে সব হচ্ছে কি? না না, আর আমি দেখতে পাচ্ছি না। ওরা জড়িয়ে ধরছে, আমার গাটা শিউরে শিউরে উঠছে। ওরা চুম খাচ্ছে, আমারও বুকটা ধুকপুক ধুকপুক করছে। এরপর আবার অন্য কিছু হবে না তো? তাহলে তো আমারও না না না, তা হতে দেব না।
এই ছাড়ো ছাড়ো বলছি। ওরে বাবা, এ যে ছাড়তেই চায় না, পিরিতির আটার মতো লেগে আছে। এই রে, আমারও হতে হতে বন্ধ হয়ে গেছে। এই ছাড়ো না। আমি আমি চাঁদুলাল পল, বাড়ি আমার ধাপ ধরা দামোদর নদীর ঢাল। বলি হচ্ছেটা কি? এটা কি প্রেম নাকি অশ্লীল ছবির ফ্রেম? আপনি বরং এদিকে না তাকিয়ে মুখ ফিরিয়ে মোবাইলে খেলুন গেম, আর আমরা বরং চুটিয়ে করি প্রেম। কালে কালে হলো কি? মেয়েটা বলে কি? তবে তোমাকেও একটা কথা বলি, মেয়ে প্রেম করছো, চুটিয়ে প্রেম করে যাও, তবে এই প্রেমটা যেন শেষ পর্যন্ত ওয়াকে বমিতে না গিয়ে পৌঁছোয়। ও নিয়ে ভাববেন না, ও বিষয়ে আমরা খুব সতর্ক দাদু। সতর্কতা নেই, আবেগের গাড়ি চালাও নাকি? দেখো যেন ব্রেক ফেল করে জলা জঙ্গলে কিছু প্যাসেঞ্জার ফেলতে না হয়। কালে কালে হলো কি? এখন করোনা চলছে, সেটা মনে আছে কি? What? আপনি জানেন আমাদের সম্পর্কটা কতটা পবিত্রের? দয়া করে পবিত্র সম্পর্কে কালি ছিটিয়ে দেবেন না। আদর্শ, ভালোবাসা, কালে কালে হলো কি? ভালোবাসা বলে কিছু আছে নাকি? কেন নেই? আপনার চোখ নেই, তাই আপনি দেখতে পান না। এই মেয়ে, আমি হাইব্রিড সবজি খেয়ে মানুষ হইনি যে তোমাদের মতো অল্প বয়সে চোখে দেখতে পাবো না। আমি দত্তর মতো খাঁটি মাল খেয়ে মানুষ হয়েছি, তাই এই বুড়ো বয়সেও মাটিতে কাঁকড় পড়ে থাকলে খালি চোখে সেটা দেখতে পায়। হ্যাঁ, তোমাদের মতো মেয়েরা কেমন করে যুবক ছেলেদের জীবন নষ্ট করছে সেটা দেখতে পাবো না। কি? আমরা মেয়েরা যুবক ছেলেদের জীবন নষ্ট করছি? হ্যাঁ, করছেই তো। হাত কাটা, পেট কাটা, বুক কাটা, পেট কাটা পোশাক পরে যৌবনের জানালা সব খুলে রেখেছে। পাড়ার ছেলেরা টুকি টুকি উকি তো মারবেই। ও, ছেলেরা বুঝি সাধু পুরুষ, ওরা কিছু করে না? কালে কালে হলো কি? সে কথা আর বলবো কি? আর ছেলেগুলো হয়েছে তেমনি, মেয়েদের দেখলেই ভাবে সিজন ফল, সিজনে লেখা পরে সব ভুলে যাও। তবে তুমিও খুব সাবধানে পথ চলো মেয়ে, তা না হলে ওই সিজন ফলের মতো তোমাকেও টেনটানা টান। কবে রে বুড়ো? ওরে বাপ রে বাপ, ভুলে দিয়েছি খাও, তাই চলে আসছে বাপের বাপ। ইয়াহু! আয় না, আয়, টু, কিট, 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 ভারী মজাদার লোক। মজাদার হলো, কথাগুলো ভুল বলেনি। আচ্ছা আচ্ছা অরণ্য, ওনার কথাগুলো সব সত্যি হবে না তো? তুমি বৃথা ভয় পাচ্ছ লতা। বিশ্বাসের স্তম্ভে পা রেখেই তো একজন আরেকজনকে ভালোবাসে। হ্যাঁ, আমিও তাই ভালোবেসেছি, কিন্তু বাস্তবে নিদর্শন দেখে চমকে গেছি। নিজের চোখে দেখেছি বিশ্বাসের স্তম্ভ ভেঙে চুরমার হয়ে গেছে। তখন তখন আমাদের মতো মেয়েগুলো পায়ের তলায় মাটিটুকু পায় না, মুখ থুবড়ে পড়ে যায় আবর্জনার উপর। এই মুখের কথা বিশ্বাস না হলে তোমার সামনে প্রমাণ দেওয়ার মতো আমার কাছে একটাই রাস্তা, আর সেটা হলো আমার মৃত্যু। আর তাই তাই আমি আমার ভালোবাসার জন্য আজ এই খাত থেকে। না 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 অরণ্য, এ তুমি কি করছো? আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। তুমি তুমি আমার পরীক্ষায় পাশ করেছো অরণ্য, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। আই লাভ ইউ অরণ্য। লতা, বাড়ি ফেরার সময় হয়ে গেল, আমি এখন আসছি। বা আজ না, পরের দিন। মনে মনে ভারী মিষ্টি মেয়ে, বৃথাই ভয় পাচ্ছে। আর ভয় পাবে নাই বা কেন? দুনিয়ায় যা ঘটছে, আজকাল ভালো মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন।
নীল, আরে নীল নীল, তুই এসেছিস। এই কাল না তোর ফুলসজ্জার রাত গেছে। বুঝেছি ভাই, তোর বিয়েতে আমি যেতে পারিনি, তাই বিশ্বাস কর কোম্পানির কাজে আমি একদিনও ছুটি পেলাম না। কাজের বাহানা দেখি আমাদের বিয়েতে না গেলেও আজকে কিন্তু কোনো বাহানা দেখি আমাদের ফেরত পাঠাতে পারবি না। কারণ তোর উপরই নির্ভর করছে আমাদের বাঁচা মরার লিখন। কি বলছিস নীল? আরে বন্ধু, ভাগ্যের পরিহাসে আমরা সমাজের চোখে অপরাধী। পুলিশ আমাদের হন্যে হয়ে খুঁজছে। যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়লে হয় আমাদের জেল হবে আর না হয় হবে ফাঁসি। আচ্ছা, পুরো ঘটনাটা তোরা আমাকে খুলে বলবি তো? আসলে কি হয়েছে সবই তো শুনলি, এবার বল আমরা কি করতে পারি। মুখ পুড়িয়ে থাকিস না বন্ধু, আমি কিন্তু অনেক আশা নিয়ে তোর কাছে ছুটে এসেছি। আচ্ছা, আমি তোদের জন্য কি করতে পারি সেটা তো বলবি। মাত্র কয়েকটা দিনের জন্য তোর বৌদিকে তোর ঘরে রেখে দিবি, তারপর আমি এসে আবার নিয়ে যাব। না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয় ভাই, কেন সম্ভব নয়? আজ আমরা আশ্রয়হীনা মহা বিপদের সম্মুখীন হয়েছি। এই সময় যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাশে না দাঁড়ায়, তাহলে কে দাঁড়াবে ঠাকুরপো? না বৌদি, না, আমি সেজন্য বলছি না। বুঝতে পেরেছি, তুই খরচের কথা ভাবছিস তো? বলি তুই ভাবিস না আমি ফিরে এসে তোর সব টাকা শোধ করে দেবো। আরে না রে বন্ধু, না, আমি খরচের কথাও ভাবছি না। তাহলে নিশ্চয়ই আপনি এটা ভাবছেন যে কেন বৃথা সময় নষ্ট করবেন আমাদের জালে জড়িয়ে। এই তো না বৌদি, না, আসলে আজ আমি যে আপনাকে বলতে চাইছি সেটা শুনলে আপনি হয়তো আমার কাছে থাকতে চাইবেন না। কি কথা বল? নীল, তুই খুব ভালো করে জানিস ভাই, আমি একটা খুব ছোট্ট পোস্টে চাকরি করি, এক কামরার ঘরে আমি থাকি। তাছাড়া এই শহরে আমার কাছাকাছি ঘর মেলাও ভার। আরে কি হয়েছে তাতে? তোরা দুজনে এক ঘরে থাকবি। অরণ্য, আমরা শিক্ষিত হয়ে যদি বন্ধুত্ব, ভাই বোন, দেওর বৌদি সম্বন্ধ ঠিক রাখতে না পারি, তোমরা কিসের শিক্ষিত মানুষ? না না, এ কিছুতেই সম্ভব নয়। নীল, তুমি কেন ভুলে যাচ্ছ যে আমি একটা মেয়ে হয়ে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে থাকা সম্ভব নয়? এছাড়া কোনো উপায় নেই বলে তুমি কেন বলতে পারছো না? আচ্ছা, তাছাড়া তোমাকে যদি কোনো আত্মীয় ঘরে রাখে, সেখানে পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে। আর এরকম নিরাপদ রাস্তা আমরা কোথাও পাবো বলো? কিন্তু তোরা কি একবার ভেবে দেখেছিস প্রতিবেশীদের কাছে আমি কি পরিচয় দিয়ে ওকে আমার কাছে রাখবো? কেন? স্ত্রীর পরিচয়? সব তুই কি বলছিস নীল? ওরে বন্ধু, মাত্র কয়েকটা দিনের জন্য আমার এই বিপদে তোরা দুজনে স্বামী স্ত্রী অভিনয় করতে পারবি না? নীল, ওরে তোরা অভিনয় না করলে যে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। না, তোদের চোখের সামনে ফাঁসি কাটে ঝুলতে হবে আমাকে। না, পৃথিবীতে কোনোদিন আমি প্রমাণ করতে পারবো না যে আমি আমার স্ত্রীর সম্মান রক্ষা করতে আমি খুন করতে বাধ্য হয়েছি। এই সত্যটা প্রমাণ করার সুযোগ আমায় দিবি না? বলো না পরি, দেবে না? দেব নীল, দেব। তোমার জন্য যে আমি আমার জীবনটাই দান করে দিতে পারিনি, আমি তোমায় ছুঁয়ে কথা দিলাম, তোমার কথা আমি রাখবো। আমরা দুজন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করব, আর সারা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আমিও কথা দিলাম এই সমাজে বন্ধুত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে, তোদের বাঁচাতে রামায়ণের লক্ষণ হয়ে আমার এই সীতা সম বৌদির আরাধনা করব। আর আমিও আজ থেকে রামায়ণের রামের মতন শুরু করব অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। বেশ, তবে তাই হোক। আসলে কি জানেন বৌদি, আমি তো একা থাকি, বাজার হাটও বিশেষ কিছু নেই, তাই আমি বাজার করে নিয়ে মোড়ে দাঁড়াচ্ছি। তোমরা এসো। কি ভাবছো পরি? ভাবছি রামায়ণের ন্যায় বনবাসে এসে আমি কোনো বিপদে পড়বো না তো? সীতা মায়ের মতো আমাকেও পাতাল প্রবেশ হতে হবে না তো? সীতা মায়ের মতো আমাকেও তোমার কাছে একদিন অগ্নি পরীক্ষা দিতে হবে না তো? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। কারণ আমি দেখেছি যে বিয়ের সময় স্বামীরা স্ত্রীদের যে ধরনের প্রতিশ্রুতি দেয়, ভোটের সময় কোনো মন্ত্রীরাও এত মিথ্যে প্রতিশ্রুতি দেয় না।
তা না হলে কেন বলতে পারো যে খবরের কাগজে বিজ্ঞাপনে সবসময় দেখতে হয় বিবাহ বিচ্ছেদ, বধূ নির্যাতন? ভাবতেও অবাক লাগে যে স্বাধীনতার এতগুলো বছর পরেও মেয়েদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, অথচ চিৎকার করে বলছে মেরা ভারত মহান। মানছি, আমি তোমার সমস্ত কথা মানছি, কিন্তু একটা কথার উত্তর দাও তো, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করি গো, বিশ্বাস করি বলেই তো আমরা মেয়েরা এক বাড়িতে বড় হয়ে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে অন্য ঘরটাকে আমরা আপন করে নিই। বিশ্বাস করি বলেই তো না জানা মানুষটাকে স্বামী রূপে গ্রহণ করে তার বুকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে চাই। অথচ অনেক অভাগিনী মেয়েরা রয়েছে, হঠাৎ করে যখন ঘুম ভাঙে তখন দেখে তাদের বিছানাটা বড়ই পলকা, পেঁপে গাছের তৈরি। তাই তো স্বামীরা বউদের পাশে শুয়ে থাকলেও তাদের মনটা পড়ে থাকে অন্য কোনো মেয়ের দিকে। তাই তো এই সমাজে আজও অনেক শ্বশুর শাশুড়ি তাদের বউমাদের আজও মেয়ে বলে মেনে নিতে পারে না। দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। না, ওই যাবার কথাটা বলো না, ওই যাবার কথাটা শুনলে না আমার বুকের মধ্যে কেমন যেন তোলপাড় করে ওঠে, আমার সারা শরীর কাঁপে। না গো না, আমি তোমায় ছেড়ে থাকবো না গো, আমি তোমায় ছেড়ে থাকবো না। এরকম তো কথা ছিল না, তাই না? যেও না, আমায় ছেড়ে যেও না, আশ্রয় পেলে আমি তোমাকে আবার নিয়ে যাবো। না, এরকম কথা ছিল না, কিন্তু এরকম কথা তো ছিল বলো যে আমরা সুখে দুঃখে দুজনেই একসঙ্গে থাকবো। আচ্ছা, আমাদের যদি কোথাও জায়গা না হয় তাহলে আমরা ফুটপাতে রাত কাটাবো, তা নাহলে আমরা দুজনে একসাথে মরবো। তবু আমাকে ছেড়ে যেও না গো, আমাকে ছেড়ে যেও না, আমার ভীষণ ভয় করছে। আমায় ছেড়ে যেও না গো, আমায় ছেড়ে যেও না নীল। ভোলাম মনুরে আমার ঠিকানা জোগাড় করতে পারলাম না, কোথায় যে গেছে নীলপরি। মানুষটাও রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে, ঠিক মতো খাবারও খাচ্ছে না। এই বাড়ির সমস্ত অংশে লুকিয়ে আছে পরিস্থিতি, কি যে করি। কোনো কিছু করতে হবে না, শুধু নীলপরির সন্ধান দিলেই আমি এখান থেকে চলে যাব। তাদের সন্ধানই তো চিনতে পেরেছ তাহলে? আমি তো ভাবতেই পারিনি মরুভূমির বুকে ছুটতে ছুটতে আমি একেবারে জলের সন্ধান পেয়ে যাবো। তুমি জল দেখছো? সেটা জল নয়, মরুভূমি মরীচিকা। অনেক আগেই রোদ্দুরে পুড়ে শুকিয়ে গেছে। কে বলেছে শুকিয়ে গেছে? শুধু মাঝে কয়েকটা বছর পেরিয়ে গেছে, আজও শেষ হয়নি তোমার রূপ যৌবন, আর যেটা আমি ভীষণ ভালোবাসি। তুমি তো জানো রাখি আমি মাছ মাংস খাই না, কিন্তু মেয়ে ছাড়া যে আমার রাতে ঘুম আসে না। তুমি যে ঘুমের বিছানায় আগুন লাগিয়েছো, সেই আগুনে তোমাকে পুড়তে হবে। সেই আগুনে তোমাকেও পুড়তে হবে। বাড়ির মধ্যে কেউ নেই, তোমার যৌবনের মাঠে কাবাডি খেলবো আজ আমি। অনেক দিনের জমানো কামনার বীজ আজ আমি তোমার সারা শরীরে ছবল মেরে উপরে দেব। শয়তান! কি করবে? কি করবে? চিৎকার করবে? চিৎকার করলে তোমার স্বামী দেবতাকে আমি জানিয়ে দেব তোমার সঙ্গে আমার অতীতের সেই জঘন্য ইতিহাস। এই বয়সে তোমার স্বামী সে কথা নিজের কানে শুনলে কোথায় গিয়ে দাঁড়াবে তুমি মানতেছো না? আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে অতীতের নর্দমা ঘেটে আমার সংসারটা তুমি কালিমা ছিটিয়ে দিও না। বেশ তো, বলছি কি মানতেছো না? আমার কাছে এসো না। অনেক দিন হলো আমি মেয়েদের গায়ের গন্ধ শুকিনি। আজ তুমি এখান থেকে চলে যাও। কাল বৈশাখী ঝড় তুলে আমার সংসারটা ভেঙে তুমি তছনছ করে দিও না।
অনেক দিন হলো আমি মেয়েদের গন্ধ শুকিনি, জানো তো। আজ শুধবো, তারপর আমি মাছ মাংস কিচ্ছু খাবো না, শুধু তোমার শরীরটা কাঁচাবে। রাখি 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 কি হলো রাখি, তোমাকে এত ভীত লাগছে কেন? এ কে? না মানে ও হচ্ছে নিশীথ সান্যাল, আপনার বউটাকে আমি এই কথাটাই বলছিলাম। কি কথা বলছিলেন? ওই ফেলে আসা সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা। এ কোন দৃশ্যের কথা বলছে রাখি? না মানে কি মানে মানে করছো? কথাটা খুলে বলবে? আরে গৌরবের কথা নয়, তাই বলতে ঠোঁটটা একটু কাঁপছে। আরে কি করে বলবে? সেদিন যে ওইভাবে, না মানে নীলপরি আমার ভাইটাকে নৃশংসভাবে খুন করবে আমি ভাবতেই পারিনি। আপনার ভাই? না, আপন নয়, পালিত। জানেন তো, বড় ভালো ছেলে ছিল, মেয়ে দেখলেই মাথা নিচু করে নিত। ভাবিনি যে এইভাবে পরীর প্রেমে পড়ে যাবে। আর পরীকেই বলি, প্রেম যখন করেছিলিস তখন তো বিয়ে করতে পারতিস বাবু। এইভাবে আমার ভাইটাকে ঠকিয়ে দিলি, ছি ছি ছি। আচ্ছা সত্যি করে বলবেন সেদিনের আসল ঘটনাটা কি ঘটেছিল? ওই তো সেদিন পরী নটাকে নিয়ে। আর বলবো? চুপ করুন, চুপ করুন, আপনার কোনো কথা আমি বিশ্বাস করি না। ঠিক বলেছেন, ওই নীলেরও পরীর উপর এইরকমই দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখে নীল পরে ভয়ঙ্কর হয়ে যায়, পরীও অবশ্য পাল্টি খেয়ে যায়। ওই মেয়েরা যেমন হয় আর কি, স্বামীর কাছে সতী সাবিত্রী আর পর পুরুষের কাছে কাটায় রাত্রি। মাঝ থেকে কেস খেয়ে গেল আমার ভাইটা, চিরজীবনের মতো আমাদের কাছ থেকে সে হারিয়ে গেল। ছাড়বো না, ওদের দুজনের একটাকেও আমি ছাড়বো না। সত্যি করে বলুন তো, নীলপরি এখন কোথায়? জানি না। না বললে কিন্তু আপনার চোখের সামনে আপনার এই বউটাকে আমি রেপ করে দেব। আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তো লজ্জা করলো না? লে হালুয়া, সারা জনগণ আচ্ছা আচ্ছা মিডিয়ার সামনে নেতা মন্ত্রীদের রেপের কথা ফাঁস করে দিচ্ছে, আর আমি সামান্য এই কথাটা বলেছি তো অন্যায় কি করেছি? ক্ষমতার জোরে অনেক কথা বললেও মুখের সামনে মানুষ প্রতিবাদের সাহস না পেলেও ওই ভোট বাক্সের মতো সময়ে মানুষ তার সদ উত্তর দিয়ে দেবে, আর সেটা আপনিও পেয়ে যাবেন। কেন কেন তুমি ওর সঙ্গে মিথ্যা তর্ক করছো? ওকে এখান থেকে চলে যেতে বলো। ইচ্ছে ছিল না, তবে ওনার কথা শুনে মনে হচ্ছে শুধু যেতে বলবো না, ইচ্ছে করছে ঘাড় ধরে বার করে দে। ঘাড় ধরে নয়, তুই আমার পায়ে ধরে কাঁদবি। 7টা দিন তোকে সময় দিয়ে গেলাম, এই 7 দিনের মধ্যে যদি নীলপরীর সন্ধান আমি না পাই, তাহলে তোর চোখের সামনে তোর এই বইয়ের আমি যে অবস্থা করব, মানুষ তো দূরের কথা, স্বয়ং ভগবানও চমকে উঠবে। নিশীথ সান্যাল মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না, কিন্তু মেয়ে ছাড়া রাতে আমার ঘুম আসে না। সেই জন্যই তো ভালো করে ঘুমাতে এখানে আমি আবার আসবো। বাই রাখি, বাই। তুমি ওর পেছনে লেগো না, ও ভয়ঙ্কর মানুষ, আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে গো। আর আজ যদি আমরা মুখ বুঝে সরল সহল মানুষের মতো বসে থাকি, পিঁপড়ের মতো টিপে টিপে মারবে। তবে আমার অনুমান, ওই লোকটাকে দেখার পর আমার অনুমান ঠিক জায়গায় পৌঁছে গেছে। আমাকেও জানতে হবে ও কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। না না, কোনো উদ্দেশ্য নিয়েই আসেনি। আচ্ছা কি ব্যাপার বলো তো, ওই লোকটাকে দেখার পর থেকে তুমি যেন কেমন কেমন হয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? না মানে ভয়ে। ভয়? কিসের ভয়? যদি যদি আমাদের পরীর কোনো ক্ষতি করে দেয়। না না, আমার পরীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
কারণ আমার আদর্শে আমার পরীকে আমি মানুষ করেছি। তবে আমার মনোমান ওই লোকটা খুনের সঙ্গে জড়িত আছে, তাই নীলপরি খুনি সেজেছে, তাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার অনুমানের লক্ষ্যের তীরে কখনো ভুল করে না, ঠিক লক্ষ্যে পৌঁছে যায়। হ্যাঁ, আমি আমার লক্ষ্য পথে এগিয়ে যাব। তারপর সংশয়ে মনের ধোঁয়াশা সরিয়ে গিয়ে আসল তত্ত্বটা জেনে নেব। তারপর মিথ্যা সংশয়ের ধোঁয়াশা ছড়িয়ে দিয়ে আসল তত্ত্ব তুলে দেব পুলিশের হাতে। আপনারা সবাই শুনুন, আজ প্রধানমন্ত্রীর বিশেষ ঘোষণা। বিশ্বজুড়ে করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে আজ থেকে সারা দেশ জুড়ে চলবে লকডাউন। আর সেই লকডাউন কেমন ভাবে পালন হচ্ছে তা তুলে ধরতে আমি মিমি, সঙ্গে আমার সাথী অনুপ রায়। দেখো মিমি, আজ সারা দেশ জুড়ে সমস্ত রাজপথ ফাঁকা, বন্ধ হয়ে গেছে গাড়ির চাকা। কর্মহারা আজ প্রায় সমস্ত মানুষ সবচেয়ে বড় সমস্যায় পড়েছে। এদেশে হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা বাড়ি ফিরতে পারছে না, বাড়ি ফেরার আশায় তারা ভিড় করছে স্টেশনে। অথচ এদের মধ্যে একজনকে দেখো, ওই মানুষটা কেমন মাথা ঠুকছে আর বলছে, দিন ফুটবে যে কবে ফুল ভরসা, সুখেরই আমাকে যে করো পরীর কাছে যেতেই হবে। কিন্তু কি করে যাব? রাস্তাঘাট সব যে বন্ধ। ঈশ্বর, সবকিছু আমার শেষ করে দিলে। আজকে কতদিন হলো আমি আমার পরীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। নতুন সূর্য, আলো দাও, পথ দেখা। প্রশ্ন কি প্রশ্ন? প্রশ্ন হাজার হাজার প্রশ্ন আমার এই শরীরটাকে কুড়িয়ে খাচ্ছে। পারবেন তার জবাব দিতে? পারবেন না। সত্য এরা কি এখনো এই সমাজে আছে? সত্য মিথ্যা সবকিছু এই সমাজ থেকে উড়ে গেছে। নেই, কেউ নেই। আমাকে যেতে হবে। আমি পাগল নয়। আমি খুন করে ফেলবো সমাজটাকে, খুন করে ফেলবো ওই করোনা ভাইরাস দিয়ে। তখন তার কেউ আমাকে আটকাতে পারবে না। আমি আবার পরীর কাছে ফিরে যাব। না, আমি যাই, আমার পরী আমার জন্য অপেক্ষা করছে। পরী, আমি আসছি। পরী, খালি মুখে কোথায় যাচ্ছেন? মাস্ক পরুন। আমার মুখে মাস্ক পরানোর আগে মাস্ক পরান লোভের মুখে। নাহলে দিনকে দিন মানুষের লোভ এত বেড়ে যাচ্ছে যে একটা দিন দেখবেন পাকিস্তানের মতো শুধু কাশ্মীর নয়, সমস্ত ভারতবর্ষটাকে গ্রাস করে নিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব
চীনকে স্যানিটাইজার স্প্রে করে ধ্বংস করে দিন, আর তা না হলে ওরা হাজার হাজার ভাইরাস ছেড়ে দিয়ে এই পৃথিবীটাকেই ধ্বংস করে দেবে। না না না, আমি যাই, আমার পরি আমার জন্য অপেক্ষা করছে। আমি না গেলে না আমার পরি আমাকে বেঈমান ভাববে। আমি যাই। আরে বাবা, এটা দেখি পাগল। স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, রাত নামে দু চোখে ঘুম ঝরা। না না না, আমার পরি আমার জন্য অপেক্ষা করছে। আমি আসছি পরি, তুমি কোনো চিন্তা করো না পরি, আমি আসছি পরি, আমি আসছি। লোকটা বললো পরীর কাছে, পরী মানে, তবে আমার অনুমান তুমি যে কি বলো না, লোকটাকে পাগল দেখে কি মনে হচ্ছে? না, ও পাগল নয়, ও পাগলের অভিনয় করছে, নয়তো পাগল হতে বাধ্য হয়েছে। তবে ওই কয়েক মাস আগের ফুলসজ্জা রাতের খুনি নীলকুমার আরে পরীর কাছে নাই কেন? পালিয়ে ঘুরে বেড়াতে গিয়ে হয়তো হারিয়ে ফেলেছে। না, ওকে ধরতে হবে, ওকে পালাতে দেওয়া যাবে না, ওকে অনুসরণ করতে হবে। চলো। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए, जब ये सोचा तो घबरा হারিয়ে গেল আমার সংসারের হাসি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে দাদার টিউশনের রোজগারে চলতো আমাদের সংসার। হঠাৎ দুর্ঘটনায় দাদা বৌদি কোথায় চলে গেল? বললো ক্যান্সার, তাই তো লেখাপড়া ছেড়ে কোনো কাজ না পেয়ে আমাকে যোগ দিতে হলো এই বাচ্চা পাচারের কাজে। হ্যাঁ ঈশ্বর, আর কত নিচে নামাবে আমায়? আজ আমার পরিচয়, আমি একটা স্মাগলার। হ্যাঁ, আমি ধরে পড়ে যাবো। পরে শুনিয়ে যাবো। কতদিন এভাবে তুমি নীলকে খুঁজে বেড়াবে? আজ দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল। নীলের ফিরে আসা তো দূরের কথা, যোগাযোগটুকু পর্যন্ত করলো না। সেটা তো আমিও ভাবছি, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আজও নীল বাড়ি এলো না। কত জায়গায় খুঁজলাম এই লকডাউনের মধ্যে। এখন আমি কি করব না করব, কোথায় যাব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। দেখো তো, শুধু শুধু তোমার মাথার বোঝা হয়ে আমি কেমন বসে আছি। আমিও তো, তুমি যবে থেকে এসেছো আমার লতার কোনো খোঁজ করিনি, কারণ আমি জানি কোনো মেয়েই চাইবে না তার প্রেমিক অন্য কোনো মেয়ের সাথে একই ঘরে রাত কাটাক। তাই তুমি ফোনের সিম কার্ডটাও পাল্টে দিয়েছি। কি আশ্চর্য, দেখো আমরা দুজনে একই ঘরে
আলাদা বিছানায় একটা বছর কাটিয়ে দিলাম, অথচ সমস্ত সমাজের মানুষ জানে যে আমরা দুজন স্বামী স্ত্রী। আমি আর পারছি না, আমিও তো মানুষ, আমারও তো রক্ত মাংসের শরীর, আমারও তো হৃদয়ে চাওয়া পাওয়া আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। সবকিছু হারিয়ে এইভাবে আমি কতদিন বাঁচবো? না না, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না ভাই। আমি আমি আজই তোমাদের এখান থেকে চলে যাব। আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি না। দেখো দেখো, আমি কি বলতে কি বলে ফেলেছি। প্লিজ 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 রাগ করো না প্লিজ। তুমি কিছু ভুলও তো বলনি, বলো। লুকিয়ে লুকিয়ে দেখতে এলাম রোমান্টিক দৃশ্য। ওরে বাবা, এখন তো দেখছি বিরহের পালা চলছে গো। নায়িকা কাটছে আর নায়ক তার চোখে জল মুছিয়ে দিচ্ছে। আহারে, দেখা যাক এরপর কি হয়। আমিও এই মোবাইল ক্যামেরা নিয়ে রেডি হয়ে থাকি, সুযোগ এলেই ফাটাফাট। আমি বলছিলাম কি, আমার জন্য কেন তুমি তোমার জীবন নষ্ট করবে? তুমি আমাকে যেতে দাও। না বৌদি না, এভাবে আমি তোমাকে যেতে দিতে পারি না। দেখো দেখো, আমি কি বলতে কি বলে ফেলেছি। প্লিজ প্লিজ বলো, তুমি আমার করে ছেড়ে যাবে না? বলো বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? বলো না, বলো। এত করে যখন বলছি বলি। কালে কালে হলো কি, সব গোলমাল হয়ে যাচ্ছে নাকি? অঙ্কের উত্তর তো মিলছে না। তবে কি অঙ্ক কষতে আমি ভুল করেছি? কিসের অঙ্ক করছেন দাদু? তার আগে বলো তো নাকি, এটি তোমার কে নিজের বিয়ে করা বউ নাকি পরকিয়া? আরে না না, ও আমার সত্যিকারের বউ। 1 বছর হলো আমরা বিয়ে করেছি। বাবা 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 বাবা, কালে কালে হলো কি? হে মা জগত জননী, কালে কালে হলো কি? বেল গাছেতে তাল ধরেছে, সেটার হবে কি? নাকি সিজন ফলের মতো নতুন ফল পেয়েছো নাকি? না, ওই মানে আদর্শের বাঘের গর্জন ছেড়ে ব্যর্থতার বেড়ালের ডাকের মতো ম্যাও ম্যাও এটা করছো কেন? সেদিন বলেছিলাম বলে খুব তো ছুটিয়েছিলে। আসলে ওই পরিস্থিতির চাপে। আহা, এতে লজ্জা পাবার কি আছে? ওরে ভাই, পরের বউয়ের সাথে পরকিয়া করলে কোনো দোষ নেই। কালে কালে অতকাল মালে মালে সব পয়বার। আমাদের দেশে সুপ্রিম কোর্ট যখন বলছে পরকিয়া বৈধ, তখন তো আর অবৈধ সন্তানের কোনো অভাব থাকবে না। চলি দাদু। হাই রে কল্লি কাজ, একই যুগের হাত। নিজের বউ আপন হয়, পরের বোন হয় মাল। প্রেম করো যত খুশি, দিবে নাই মাসি। যত পারো বিয়ে করো, যত খুশি ধরো ছাড়ো। এই তো যুগের হাত। হাই রে কল্লি কাজ, হাই রে কল্লি কাজ। আর পাচ্ছি না, আর আমি সহ্য করতে পারছি না। মানুষের নির্মম সত্য কথাগুলো আমার বুকে বজ্রের ন্যায় দিচ্ছে। পারছি না। হে ঈশ্বর, কেন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর? তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। শান্ত হও, তুমি শান্ত হও। চলো চলো, আমরা বাসায় ফিরে যাই। চলো। বাচ্চার কান্নার আওয়াজ না? কিন্তু ওদিক থেকে আওয়াজ আসছে, সেটাই তো বুঝতে পারছি। ওই তো। কি সুন্দর বাচ্চা। না, ওই বাচ্চাটাকে তুমি কোলে তুলে নেবে না। কেন? কারণ কারণ ওটা একটা বেওয়ারিশ বাচ্চা, মানুষ করবে কে? কেন আমি? না না, তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় গো? আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? একে যদি এখানে ফেলে রেখে যায়, তাহলে যে এখানে শিয়াল কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু তবুও ওকে আমাদের গ্রহণ করা উচিত নয়, কারণ ওটা একটা বেজন্মা। চুপ! যা বলেছো বলেছো, আর বলো না। ওই নোংরা কথাটা বলে তুমি একে ঘৃণা করছো। ঘৃণা করো তুমি তাকে, যে শয়তানটা একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলা করেছে। ঘৃণা করো তুমি তাকে, যে মা বাচ্চার জন্ম দিয়েও লালন পালন করতে ভয় পেয়েছে। কিন্তু আমি ওকে মানুষ করতে পারবো না। জানি জানি, আমার জন্য তোমার অনেক খরচ হয়ে গেছে। আমি সেই ঋণ তোমার শোধ করতে পারবো না, কিন্তু আমি এইটুকু কথা দিতে পারি। দেখো, এই বাচ্চাটাকে মানুষ করতে আমি নিজে রোজগার করব। আমি নিজে রোজগার করে এই বাচ্চাটাকে খাওয়াবো। মাত্র তো কটা দিন বলো, নীল চলে এলে আমরা দুজনে ওকে এখান থেকে নিয়ে যাবো। আমরা আমাদের স্বীকৃতি দিয়ে ওকে মানুষ করব। শুধু অনুমতিটুকু দাও। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো
পরিচয়ে ওকে তুমি মানুষ করবে? অরণ্য, বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়ে তার বউকে নিয়ে একই ঘরের তলায় বাস করে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারছো, আর একটা নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকিয়ে তুমি বাবার ভূমিকায় অভিনয় করতে পারবে না? কেমন করে তোমাকে আমি বোঝাবো? ওকে নিয়েই হয়তো ভবিষ্যতে অনেক ক্ষতি ক্ষতি হতে আর কি বাকি আছে বলতে পারো অরণ্য? সেই কোন ছেলেবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। ফুলশয্যার রাতে আমি আমার স্বামীকে হারালাম। আমি বিধবা, কুমারী না সধবা আমি নিজেই জানি না। আমি স্ত্রী না হয়েও বউয়ের ভূমিকায় অভিনয় করছি, আর আজকে বাচ্চা করে আজ আমি সন্তানের জন্ম না দিয়েও হয়ে গেলাম মা। আমি তা হতে দেবো না। দাও বলছো ওই বাচ্চাটাকে আমাকে দাও। যা বাবা যা, যার নিজেরই থাকার জায়গা নেই সে কেমন করে তোকে জায়গা দেবে বাবা? আমার ইচ্ছা থাকলেও আমি তোকে আমার কাছে রাখতে পারলাম না। তুই আমায় ক্ষমা করে দে বাবা, তুই আমায় ক্ষমা করে দে। দাও ওই বাচ্চাটাকে আজ আমি খাট থেকে ছুঁড়ে ফেলে। পারলাম না। বিবেকটা আমার কেঁপে উঠছে। মানবিক দংশনে হাত দুটো আমার অসাড় হয়ে যাচ্ছে। হৃদয় বলছে এটা পাপ। তাই এই সন্তান আমি তোমার কোলে তুলে দিলাম। আজ থেকে ও আমাদের সন্তান। ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নেই ভাই। হায় রে ভাগ্য, বিয়ে না করেও আমি হয়ে গেলাম স্বামী, আর সন্তানের জন্ম না দিয়েও হয়ে গেলাম ওই সন্তানের বাবা। ঠিক বলেছো, আজ থেকে তুমি হয়ে গেলে এর বাবা আর আমি হলাম ওর মা। দেখো দেখো কি সুন্দর দেখতে, কি ফুটফুটে মুখটা, তাই ওর আজ থেকে নাম দিলাম সূর্য। আলোদা আলোদা নতুন সূর্য আলোরা।
কি হয়েছে? কাঁদছো কেন বাবা? কি হয়েছে? না না না, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না। তা কোলে বাচ্চাটা তো খুব সুন্দর, তা তোমাদের বাচ্চা বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমাদেরই সন্তান। না না বলে আপনি চমকে উঠলেন কেন? আসলে তা না, বাচ্চাটা কেঁদে উঠলো তাই। তা তুমি কেমন মেয়ে বাপু? ছেলেটাকে একটু বুকে দুধ খাওয়াও। আপনি একদম ঠিক কথা বলেছেন বুড়িমা, আপনি একদম ঠিক কথা বলেছেন। অরণ্য, তুমি বরং এখানে বুড়িমার সঙ্গে গল্প করো, আমি বরং খোকাকে নিয়ে ঘরে যাই। ভেতরে যাও। তা প্রায় 1 বছর হলো। বলছিলাম কি, তা তুমি খুব খুব খুশি হয়েছো তাই না? হ্যাঁ, না না মানে আপনি লতা, লতা তুমি এখানে এলে কি করে? তুমি ভেবেছিলে কোনোদিনই তোমার সন্তান পাবো না? ছি ছি অরণ্য, ছি। আজ আমার নিজের ভাবতে ঘৃণা করছে যে আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছি। তুমি এত বড় বেঈমান, বিশ্বাসঘাতক, আমার আগে জানা ছিল না। কেন কেন কেমন ঠকালে অরণ্য? তুমি কেন আমাকে কেমন ভাবে ঠকালে? চুপ করে দেখো না অরণ্য, উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তরের ভাষা আজ আমার হারিয়ে গেছে। চরম সত্য কথাটা বলতে বাগরুদ্ধ হয়ে যাচ্ছে আমার, কিন্তু তবুও বলবো, আজ তুমি এখানে যা দেখলে সেটা কিন্তু সত্য নয়। চুপ করো মিথ্যাবাদী! কি ভেবেছো তুমি? কথার মায়া জালে আবার আমায় বেঁধে রাখবে? আজ তোমার মুখোশ খুলে গেছে। প্লিজ প্লিজ একটিবার বিশ্বাস করে আমার কথাটা শোনো। বিশ্বাস তোমাকে? বিশ্বাস একটু আগেই আমার কাছ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আর কোনো সান্ত্বনার অক্সিজেন দিয়ে তুমি তার প্রাণ রক্ষা করতে পারবে না। না, বিশ্বাস মরেনি। তুমি দূর থেকে পরীক্ষা না করেই সিদ্ধান্ত নিয়েছো। একবার, শুধু একবার এই বিশ্বাসের নাড়িটায় হাত রেখে দেখো, দেখবে দেখবে সে বেঁচে আছে। এরপরও তুমি বলবে যে সূর্যটা তুমি দেখছো ওটা সূর্য না? লতা, যে চন্দ্রটা তুমি দেখছো ওটা চন্দ্র না? লতা, সেটাও আমাকে মেনে নিতে হবে তাই না? সূর্য চন্দ্র মিথ্যে না হলেও আপেক্ষিক দৃষ্টিতে আমরা দেখি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু না, বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। আর ঠিক তেমনি ভাবে একদিন প্রমাণ হয়ে যাবে আমি ঠক নই, আমি প্রবঞ্চক নই, আমি বেঈমান নই। চুপ করো মিথ্যাবাদী! তোমার কোনো কথা আমার আর সহ্য হচ্ছে না। আমি তোমাকে ঘৃণা করি। থু থু। তুমি যতই আমাকে থুৎকার দাও না কেন, তবুও আমি চিৎকার করে বলবো, আমি প্রবঞ্চক নই, আমি অপরাধী নই। আর ওই মেয়েটা আমার বউ নয়। ওই মেয়েটা তোমার বউ নয়? না, ও আমার বউ নয়। তাহলে আমি এতদিন লোকের মুখে যা শুনেছি সব মিথ্যা। তুমি আর ওই মেয়েটা একই ঘরে থাকো না? হ্যাঁ, আমরা একই ঘরে থাকি। ও, তার মানে এতদিন যেটা তুমি আমার কাছ থেকে পাওনি সেটা পাওয়ার জন্য পরস্ত্রীর সাথে পরকীয়ায় মত্ত হয়ে যাও। সুপ্রিম কোর্ট রায় দিল আমাদের মতো মেয়েরা তোমাদের মতো ছেলেদেরকে এমনি ভাবে চড় মেরে বুঝিয়ে দেবে যে ওটা বৈধ না, ওটা লতাকে নরম ভাবে ভুল করেছো। এবার আমার গরমের তাপমাত্রাটা বুঝিয়ে দেবো কতখানি। তোমরা কি ভেবেছো আমার ঘুম কেড়ে নিয়ে সৌভাগ্যের বিছানায় তোমরা শান্তিতে ঘুমাবে? তা আমি হতে দেবো না। তোমার শাস্তি দেখে দুনিয়ার কোনো ছেলেরা প্রেম করে ঠকানোর চেষ্টা করবে না। তুমি বলা শব্দটা ভুলে যাও বেঈমান, আপনি বলতে শিখুন। এতদিন লতা হয়ে অরণ্যকে আমি আগলে ধরতে চেয়েছিলাম, এবার আগুন হয়ে অরণ্যকে আমি পুরো ছাই করে দেব। দাও দাও আমাকে, তুমি তোমার লেলিহান আগুনের শিখায় জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আমি মরতে চাই। অরণ্য!
প্রায় 1 বছর হতে চললো। নীলপরীকে অ্যারেস্ট করা তো দূরের কথা, আপনি তাদের কোনো হদিশই করতে পারছেন না। অথচ প্রতি মাসে গোছা গোছা টাকা আপনি আমার হাত থেকে তুলে নিচ্ছেন। পুলিশ এ ব্যাপারে যথাযথ চেষ্টা চালাচ্ছে, ওরা পুলিশের নাগালের বাইরে, হদিশ করতে পারছি না। হদিশ না করতে পারলে আমিও যে রাতে ঘুমাতে পাচ্ছি না অফিসার। আচ্ছা অফিসার, সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই ওদের হদিশ করতে পারছেন না, নাকি আপনাকে আমাকে অন্য কোনো ভাবে খুশি করতে হবে? বুঝতেই তো পারছেন, দিনকাল যা পড়েছে, লকডাউন চলছে, খরচ বাড়ছে। ঠিক আছে, তাহলে এই নিন, কিন্তু আগামী 7 দিনের মধ্যে নীলপরীর সন্ধান আমার চাই। ঠিক আছে, আমি হাতে নেব না, এতে দিন। কালো বাজারে আলু পেঁয়াজের মতন বিক্রি হচ্ছে দায়িত্ব, কর্তব্য। লোভ লালসার দালাল কাটমানিকে লুণ্ঠন করতে চাইছে সত্য, ধর্মকে থমকে দিতে চাইছে উন্নয়নের চাকা। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো এরা কি ব্রিটিশ শাসন কি এর চেয়ে খারাপ ছিল, নাকি ব্রিটিশকেও টেক্কা দিতে চাইছে এরা? প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন। আমার এই মাথার মধ্যে কিলবিল করছে হাজার হাজার প্রশ্ন। আমার মস্তিষ্কের স্নায়ুগুলোকে তীব্র যন্ত্রণায় ছিটকে ছিঁড়ে দিতে চাইছে। পাচ্ছি না, আমি মেলাতে পারছি না। যত সব পাগল, জয় এখান থেকে। আমার প্রশ্নের উত্তর পেলে আমি চলে যাব বাবু। কি তোর প্রশ্ন? বলতে পারেন, যারা দেশের শত্রু, সমাজের শত্রু, তাদের কেন ধরতে পারছেন না? যারা ভাগাড়ের মাংস চুরি করে মানুষকে খাইয়ে দিল, তারা এখনো শাস্তি পেল না কেন? কি হলো বাবু, মুখ ফুরিয়ে চলে গেলেন কেন? বলুন, উত্তর দিন। আমাদের কাছে প্রশ্নের উত্তর না চেয়ে নেতা মন্ত্রীদের কাছে যা, তুই উত্তরটা পেয়ে যাবি। দিয়েছিলাম তো, কিন্তু ওদের কথা বলার সময় নেই। সবাই গদি নিয়ে দুশ্চিন্তায় মগ্ন, ভেবেই পাচ্ছে না কোন জামাটা পরবে, কোন জামাটা বেশি দিন টিকবে, কোন জামাটা পরলে বেশি ফায়দা লোটা যাবে। তুই এখান থেকে যাবি কি না? আমি চলে গেলে তোমাদের গুরুত্বপূর্ণ সংবাদগুলো কে পৌঁছে দেবে বাবু? সংবাদ? হ্যাঁ সংবাদ। যে সংবাদ শুনলে তোমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে, যে সংবাদ তোমাদের মুখে ফুটিয়ে তুলবে খুশির হাসি। কি সংবাদ তোর ঝুলিতে আছে শুনে বল, যে সংবাদের কথা শুনলে আমাদের ভাগ্যের চাকাটাই ঘুরে যাবে। শুনবে? হ্যাঁ। তাহলে মন দিয়ে শুনুন। পাতালে জল কমে যাচ্ছে, সবাইকে জল অপচয় করতে বারণ করুন। তাপমাত্রা বাড়ছে, সবাইকে গাছ লাগাতে বলুন। দূর পাগলা, এইসব কথা মানুষকে বলে কেউ ঘুষ দেবে? তাতে পেটও ভরবে না আর মনও ভরবে না। হ্যাঁ, এসব কথা শুনে তোমাদের কেউ ঘুষ দেবে না জানি, কিন্তু এমন একটা দিন আসছে না যেদিন ওই ঘুষের পয়সায় রেস্তোরাঁয় বসে ভাগাড়ের মাংসকে তোমাদের মন ভরবে, কিন্তু হাত ধোয়ার জল পাবে না। বইয়ের আঁচলে হাত ধুতে হবে। দূর পাগল, মেয়েদের আঁচলে আমি হাত মুছতে যাব কেন? কারণ আমি মাছ মাংস খাই না, কিন্তু মেয়ে ছাড়া রাতে আমার ঘুম আসে না। নেশা ছেড়ে এবার গাছ লেখানোর নেশা করুন। হ্যাঁ, গাছ লাগানোর নেশা। আর তা না হলে এমন একটা দিন আসছে যে মেয়ে হয়তো আপনি বিছানায় পেয়ে যাবেন, কিন্তু প্রখর তাপমাত্রায় এসি রুমে থেকেও ওই মেয়ে ছোঁয়ার আগেই আপনার কাম শক্তি হারিয়ে ঘেমে নে শেষ হয়ে যাবে। এই দেখুন অফিসার, আজ ফুলসজ্জার ঘর ঝাড় দিতে এই হাত ঘড়িটা মিলেছে। বিশ্বাস, ওই দিন ওই ঘরে আরো একজন কেউ ঢুকেছিল, আর যার ষড়যন্ত্রে খুন হয়েছে। এই হাত ঘড়িটা নাটারও তো হতে পারে। একদম ঠিক বলেছেন অফিসার। একজন কখনো দুটো ঘড়ি পড়তে পারে না স্যার। রাইট, এটাও ঠিক, কিন্তু এটাও তো হতে পারে রনি, ফুলসজ্জার ঘরে যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদেরও তো কারোর হাত ঘড়িটা হতে পারে, তাই না? শুনুন, এই সামান্য প্রমাণ নিয়ে প্রশাসন কিছু করতে পারে না। হ্যাঁ নিশিতবাবু, আমি আসছি, আমাকে বেরোতে হবে। তাই চলুন রমেন বাবু, তাই চলুন, আমি এখনই আসছি আপনার কাছে থানায়। শুনুন ভারতী দেবে, আপনার ছেলে বৌমাকে আপনি যতই লুকিয়ে রাখেন না কেন, খুঁজে আমি তাকে বার করবই। পাগলা রে, আমায় চিল্লি না।
শোন রনি, একটা কথা বোধহয় তোর জানা নেই, অন্ধকারে হিংস্র হায়নার মতো চলে সালামার এই দুটি চোখ। বিশুদ্ধ বাতাসের ঘ্রাণ শক্তি নিয়ে আমি বুঝতে পারি আমার বিপদ আসছে কোন দিক থেকে। তাই তোকে বলছি, আমার সাথে চালাকি করার চেষ্টা করবি না। হয় বাচ্চাটা আমাকে ফিরিয়ে দে, তা না হলে 50,000 টাকা। কথাটা মনে রাখে। আপনার ছেলে বৌমাকে খুঁজে বার করে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই, কথাটা মাথায় রাখবেন। কারণ আমি মাছ মাংস খাই না, কিন্তু মেয়ে ছাড়া রাতে আমার ঘুম আসে না। এ হতে পারে না, এ হতে পারে না। এই দৃশ্য আমি নিজের চোখে দেখতে পারবো না। এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারবো না। হে ঈশ্বর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন? আমার বুকটা কেমন করছে, আমার মাথাটা কেমন করছে, আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। মা গো, ও মা, এ কি? মা তো জ্ঞান হারিয়েছে। আমি কি করি? না না, অ্যাম্বুলেন্স ডাকতে হবে আমাকে, অ্যাম্বুলেন্স। মা ওঠো না মা। ও মা দেখো না, তোমার সন্তান, তোমার ছেলে নীল এসেছে মা। ও মা ওঠো না মা, কথা বলো না মা। ও মা কথা বলো না কেন? কথা বলছো না কেন মা? আমি তোমার সঙ্গে একটু কথা বলার জন্য কত ছটপট করেছি, কিন্তু পুলিশের ভয় যেতে পারি না মা। তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। ওরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার কে বাবা তুমি? আমি তো এক হতভাগ্য সন্তান, তাই তো আজ আমার সবকিছু থেকেই আমি নিঃস্ব, পথে পথে ঘুরে বেড়াই। তুমি আমার নীলকে দেখেছো বাবা? ছেলেটা যে কোথায় আছে, কেমন আছে? তোমার আশীর্বাদ যখন ওর মাথায় আছে তখন ওর কিচ্ছু হবে না মা, কোনো বিপদ আসতে পারবে না। তুমিও তো আমার নীলের মতোই কথা বলো বাবা। মা, অ্যাম্বুলেন্স কিছু কি? তুমি ভালো আছো? অ্যাম্বুলেন্সের কোনো প্রয়োজন নেই রে, শুধু তোর দাদাকে এনে দিতে পারি। কেন বারবার ওই বেঈমানটার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে চাইছো? যে আমাদের কথা না ভেবে ওকে নিয়ে অত্যন্ত পালিয়ে যায়, সে বেঈমান, তার কথা ভেবো না মা। এমনও তো হতে পারে তোমার দাদা হয়তো কোনো সমস্যায় পড়ে তোমাদের কাছে যোগাযোগ করতে পারছে না। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধারণ করে ছোট্ট থেকে আমি বড় করে তুললাম, যে একটা রাতও আমাকে ছেড়ে অন্য কোথাও কাটায়নি, সে বউ পেয়ে আজ আমার কথা ভুলে গেল। ও একটা বেঈমান, ও একটি বারও ভাবলো না
আমার কথা একটি বারও ভাবলো না, ও ভাবলো না যে ওই বউটা ডাইনি, কাল নাগিনি। তা না হলে ফুলসজ্জার রাতে হয়ে গেল কোন, পালিয়ে যেতে হলো। মানুষের অনুমান, পুলিশের অনুমান একেবারে তো মিথ্যে নয়। সত্যিই হয়তো দাদা ওই মেয়েটার লোভে বৌদির প্রেমিককে খুন করেছে। তাই আমি চাই না ওরকম দাদার মুখ দর্শন করতে। নীল যখন ছোট ছিল, তার ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে যখন আমার এই বুকটার মধ্যে লাথি মারত, আমার কিচ্ছু মনে হতো না। কিন্তু আজ ওর জন্যই লোকের কাছে এইসব কথাগুলো শুনতে শুনতে আমার বুকটা ভেঙে যাচ্ছে। আজ মনে হচ্ছে আতুর ঘরে যদি ওর মুখে নুন, আমি নুন দিয়ে মেরে ফেলতে পারতাম, তাহলে হয়তো আজ এই কথাগুলো শুনতে হতো না। ভাগ্যের বিড়ম্বনায় সত্য চাপা পড়ে যাচ্ছে মিথ্যের অগ্নিস্তূপে। মিথ্যের দাবদাহ জ্বলছে জগৎ সংসার। কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে তোমার সন্তান আকস্মিক কোনো দুর্ঘটনায় মিথ্যে শিকার হয়ে তোমাদের কাছ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তার মনের অভিষ্ট পূর্ণ হলেই সে আবার তোমাদের কাছে ফিরে আসবে। আসবে না, আসবে না। যদি আসতো তাহলে মায়ের ক্যান্সার হয়েছে শুনলে সে থাকতে পারতো না। আমি বেকার মায়ের চিকিৎসা করতে পারছি না। অথচ নীল, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে একটিবারও আমার কথা ভাবলো না। আমি মৃত্যুর জন্য দিন গুনছি। কেন কেন অযথা তার কথা ভেবে নিজের জীবনটা শেষ করে দিতে চাইছো? ওমা ওমা, আমি তো আছি। তুই তুই আমি মরলে তোকেই তো আমার মুখাগ্নি করতে হবে। তবে তোকে একটা কথা বলে রাখছি বাবা, বড় ছেলে হিসাবে নীলের মুখাগ্নি করার অগ্রাধিকার থাকলেও না না, সে আমার মুখাগ্নি তো দূরের কথা, সে যেন আমার মৃতদেহটাকে স্পর্শ করতে না পারে। না মা, না, এমন কথা বলো না মা। শাস্ত্রে আছে, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। মাগো মাগো, তোমার এই সন্তানকে ক্ষমা করো মা। আপনারা এখনো জাননি একে নিন। এবার বুঝবে পুলিশের মার কেউড়ো তোলার পর। হ্যালো কনস্টেবল, ওকে ধরো ধরো। না না না, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিও না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কেন ওকে ধরতে চাইছেন আপনারা? ওকে ছেড়ে দিন। না জেনে বুঝে অনেক কটু কথা বলেছি। হয়তো এভাবে না বললে পরিচয় দিত না। ওর কোনো অপরাধ নেই স্যার। কার দোষ সেটা এবার বুঝতে পারবে। প্রতিটি থানায় আমি ফোন করে দিয়েছি, পুলিশ ওর পেছনে। কেন ওকে ধরতে চাইছেন আপনারা? শুধু ওকে নয়, নীলের সাথে আপনাদেরও যোগাযোগ আছে, তার প্রমাণ আমি নিজে। আজ যদি ও পালিয়ে বেড়ায় তাহলে তোদের আমি এমন মার মারবো, তাহলে নীল দূরেও থাকতে পারবে না। আপনি আমাদের মারতে পারেন না স্যার, আমরা কোনো অপরাধ করিনি। আর চল ভেতরে চল। পারছি না, আর পারছি না। লতার সেদিনের কথাগুলো আমার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধে আছে। আমি পারছি না সেই বিষাক্ত তীরটাকে উপড়ে ফেলতে, পারছি না আমার ফেলে আসা ভালোবাসা স্মৃতিগুলোকে ভুলতে। চাই না, চাই না, চাই না, আমি মনে করতে চাই না, কিন্তু তবু বারে বারে মনে পড়ে যায়। দিয়েছে
কি হাওয়া হয়েছি উড়ো রয়েছি আমাতে আমি দিয়েছি কি হাওয়া হয়েছি উড়ো রয়েছি আমাতে আমি তুই বর্ষা বিকেলে ঢেউ তুই আমার কাছে রে তুই চাদরে ওড়ালা তোকে দেখতে পেয়েছি হঠাৎ দিয়েছে কি হাওয়া হয়েছি রয়েছি আমাদের আমি কই এসে গেছে দিন কত না রঙিন নামে তো এসো বে বলিবে এসে গেছে দিন কত না রঙিন নামে তো এসো বে বলিবে সব চেনা তো ইশারা ভেবেছে এসেছে একই ঝড়বেলা দিয়েছে কি হাওয়া হয়েছি রয়েছি আমাদের আমি কই কে ও বৌদি বৌদি আমি এক্ষুনি বাজার থেকে ওই বাচ্চার বেবি ফুড নিয়ে এক্ষুনি আমি বাস্তব রঙ্গমঞ্চে আমার মুখে হাসি ফোটাতে আর কত মিথ্যে অভিনয় করবে ভাই। ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে ভোগের লালসা যে আমার মানায় না বৌদি কিন্তু তুমি তো নিজের ইচ্ছায় দীক্ষিত হওনি ভাই। কিন্তু তবুও বিধির বিধান খণ্ডন করা আমার হাতে তো নয়, কর্তব্য পালন করাই আমার জীবন। তাই তো কর্তব্যের সাগরে মানবিকতার শক্ত হাতে হাল ধরে আমি এগিয়ে নিয়ে যাব আমার জীবন তরি। সোনার তরি ভরে বয়ে আসুক তোমার জীবনের সুখ শান্তি আনন্দ আর ভালোবাসা। কারণ আমি নিজের চোখে দেখছি তিল তিল হয়ে শেষ হয়ে যাচ্ছে তোমার অমূল্য জীবন। চোর চোর ধর ধর মার চোর চোর চোর। আমি কিছু করিনি, আপনি আমাকে বাঁচান। এই বলেছে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আমার ঘরের মধ্যে ঢুকে বললেন। দেখছেন না ঘরে আমি আর আমার বাচ্চা ছাড়া কেউ নেই। এটা তোমার সন্তান? আপনি আচ্ছা পাগল লোক তো মশাই। আমার কোলে আমার বাচ্চা থাকবে নাকি পরের বাচ্চা থাকবে? আগে হ্যাঁ, এটা আমারই সন্তান। না, এ হতে পারে না, এ অসম্ভব। কি ব্যাপার আপনি অসম্ভব বলে চিৎকার করছেন? কে আপনি? কি হবে আমার পরিচয় জেনে? আজ তো তুমি আমার নও, অন্য কারোর। আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি ঘৃণা করি। এইসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, পাগল হচ্ছে তুমি। আর সেই জন্য আমার অপেক্ষা না করে কামনার লোভে গর্বে ধারণ করছো অন্যের সন্তান। এই সন্তানটা আমার কথা শোনো। চুপ, একদম চুপ। আমি বলছি আমার আর একটাও কথা বলবে না। আজ আমার খুব ভালো করে জেনে গেছি তোমার চরিত্র। আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি সেদিন আমাদের ফুলসজ্জা রাতে ঢুকেছিল তোমারই কোনো নাগর। ভুল করেছি তোমার মতন একটা দুশ্চরিত্রা নারীর সম্মান রক্ষা করতে একটা নিরীহ মানুষকে খুন করে আমি ভুল করেছি। চুপ করো, চুপ করো। তোমার মুখে আমার চরিত্রের কথা শুনে আমার সারাটা শরীর কেমন যেন কাঁপছে। হে ঈশ্বর, তুমি কি শুনতে পাচ্ছ? যদি শুনতে পাও তাহলে তোমার ওই অসীম ক্ষমতা দিয়ে তুমি কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো ঠাকুর? আমার মৃত্যু দাও ঠাকুর,
মৃত্যু দাও, মৃত্যু দাও। এমন জঘন্য অপরাধ করার পরে, অন্যায় করার পরেও তোমার ঠাকুর তোমার কথা শুনবে না কেন? কেন মিথ্যে অভিনয় করে আমার মন গলানোর চেষ্টা করছো তুমি? না গো না, আমি কোনো মিথ্যে কথা বলিনি গো। আমি এদেশের এক সীতা সাবিত্রীর মতো সত্যি একটা ভালো নারী। নারী নাও তুমি নাগিনী। তাই তো আমার সোজা রাতে ছবল মেরেছো তোমার ওই বিষাক্ত ছবল। না গো না, আমি ছবল মারিনি গো, আমি ছবল মারিনি। ছবল মারছো ভুল বোঝে তুমি আমাকে। আচ্ছা সত্যি যদি তাই হয় তাহলে বলো কেন কেন সেদিন তুমি তোমার বন্ধুর কাছে আমাকে রেখে গিয়েছিলে? উত্তর দাও, দাও বলছি। কারণ বিশ্বাস করেছিলাম তোমাকে। ভাবতে পারিনি সেই বিশ্বাসের এতখানি অমর্যাদা করবে তুমি। আমার বিপদের সুযোগ নিয়ে আমার বন্ধু আমারই বউকে ভোগ করবে। আমার নামে তুমি যত খুশি কলঙ্ক দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু খবরদার ওই দেবতার মতো মানুষটার গায়ে একদম কলঙ্কের কালি ছেটাবে না। বাবা, এতখানি ভালোবেসেছো ওই লোকটাকে? আরে এটাই তো হয় এই তোমাদের মতন মেয়েদের কাছে, নিজের স্বামী থেকে অন্যের পর পুরুষিত বড় বড় দেবতা হয়। তুমি থাকো তুমি দেবতার সঙ্গে, তাকে নিয়ে স্ফূর্তি করো। আমি চললাম। যাওয়ার আগে তোমাকে একটা কথা জানিয়ে যাই, আমিও খুব শিগগিরই অন্য একটা মেয়েকে বিয়ে করব। আর হ্যাঁ, মনে রাখো এই কথাটা জাস্ট কথার কথা নয়। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার কথা শোনো নীল, আমার কথা শোনো। চলে গেল নীল, আমার কথা না শুনেই চলে গেল। হে ঈশ্বর, আর কত পরীক্ষা তুমি নেবে ঠাকুর, আর কত পরীক্ষা তুমি নেবে? আমি তো মনে প্রাণে শুধু আমার স্বামীকেই ভালোবেসেছিলাম, অথচ যারে বাসলাম এ জীবনে সেই শুধু ব্যথা দিয়ে গেল। যারে বাসলাম ভালো সেই শুধু ব্যথা দিয়ে গেল। চোখে যারে বাসলাম ভালো এ জীবন ব্যথা দিয়ে গেল, শুধু ব্যথা দিয়ে গেল। 哈哈哈哈哈哈！
বৌদি, আজ তোমাকে আমি এক খুশির খবর শোনাবো। বিশ্বাসের ঘরটা সন্দেহের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল ভাই। কোনো খুশির আঠা দিয়ে আর তুমি তাকে কোনো দিনও জোড়া লাগাতে পারবে না। তোমার চোখে জল? কি হয়েছে বলো না, বলো না বৌদি, কি হয়েছে? নীল এসেছিল ঠাকুরপো। এসেছিল মানে? কোথায় কোথায় নীল, কোথায়? ও আমি বুঝেছি, ও তোমাকে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই গাড়ি ডাকতে। না না ঠাকুরপো, না, গাড়ি ডাকতে নয়। সে সারা জীবনের মতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে তোমার কাছে রেখে আমায় চলে গেছে। এসব তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি। বিষাক্ত বিষবাম হয়ে গেছে তার হৃদয়। সে ভেবেছে কি জানো? সে ভেবেছে তোমার আমার সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো হয়ে গেছে, আর আমাদের ফসলে হচ্ছে এই সন্তান। না, এ হতে পারে না। ঠিক ঠিক এই ভয়ে সেদিন আমি তুমি ওই সন্তানকে নিতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। এখন বোঝো। বোঝার আর কি আছে ভাই? যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তে আমি আর কারোর মাথার বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। আমার এই সন্তানকে নিয়ে আজ